প্রিয় শিক্ষার্থী, শোনা যাচ্ছে? একজন একটু কমেন্ট করো, বা স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বা যে বিষয়টি নিয়ে আমরা আজকে ক্লাস করবো সেটা হচ্ছে খুদে গল্প লিখন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি এটা লিখে দিয়েছি যে খুদে গল্প লিখন মানে ছোট গল্পের একটা ছোট সংস্করণ। আমরা এতদিন পড়েছি যে ছোট গল্প, এটা মূলত ছোট গল্পই, ছোট গল্পের ছোট সংস্করণ আমি বলবো, সংক্ষিপ্ত সংস্করণ। আমরা সবাই কম বেশি গল্প শুনতে, গল্প বলতে পছন্দ করি। খুব ছোটবেলা থেকেই আমরা গল্প শুনে শুনে বড় হই। বিভিন্ন জনের কাছ থেকে যে কোনো বিষয়, শিক্ষণীয় বিষয় হোক বা অভিজ্ঞতা হোক, গল্পের মতো করে যখন কেউ বলেন, তখন আমাদের সেটা আহ আমাদের কাছে সেটা খুব আগ্রহ উদ্দীপক হয়। এবং যদি সেটা চমৎকার ভাবে কেউ রসোত্তীর্ণ ভাবে সে আমাদের কাছে বলেন, তাহলে সেটা আমরা খুব আগ্রহ নিয়ে শুনি। সুদূর প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে গল্প শোনা এবং গল্প বলার প্রবণতা আমরা লক্ষ্য করে থাকি। তোমরা শুনেছো যে রূপকথার গল্প, এরকম আহ অনেক ধরনের গল্প, ঈশপের গল্প, নীতিকথার গল্প, এবং ইলিয়াড, ওডিসি বা অনেক লোককথা, সেগুলো মানুষ গল্পের আকারে আহ বলতে বলতে থাকতেন। আধুনিক যুগে এসে আমরা যেটাকে ছোট গল্প বলছি, সেটা একেবারেই সাম্প্রতিক সময়ের আমরা বলতে পারি যে খুব আধুনিক যুগে এসে ছোট গল্পের শুরু হয়। আধুনিক যুগের সাথে শুরু। তোমাদের মানে খুদেও গল্প লিখন মানে গল্প লেখার অভ্যাস গড়ে তোলা, গল্প বলার অভ্যাস গড়ে তোলা, সেটা জীবনে নিজের কথাগুলো বলা বা যে কোনো জীবনের ঘটনা, নিজের জীবনের কোনো একটা বিষয়, হ্যাঁ, ছোট্ট বিষয় নিয়েও আমরা গল্প বলতে পারি। সেই জায়গা থেকে মূলত অনুসরণ করা থাকে এই ক্ষুদ্র গল্প লিখন, এই বিষয়টা অবতারণা করে। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আসলে ক্ষুদ্র গল্প আমরা কিভাবে লিখবো, ক্ষুদ্র গল্প আসলে কি এবং সেটা কিভাবে আজকের পর্যায়ে এসেছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখানে বলা হচ্ছে যে জীবনের অনুভূতির মূর্তিমান ও শিল্পময় প্রকাশই হচ্ছে গল্প। মানে আমাদের জীবনের যে অনুভূতি, সেটা আমরা খুব শিল্পময় ভাবে মানে শৈল্পিক ভাবে যখন আমরা প্রকাশ করি, সেটাই হচ্ছে গল্প। অর্থাৎ আমি যে কোনো কথা, যে কোনো একটা ঘটনাকে বর্ণনা করলাম, সেটাই গল্প হয়ে যাবে না। কিন্তু সেটাকে যদি আমি খুব শিল্পময় করে মানে শৈল্পিক রূপে প্রকাশ করি, তাহলেই সেটা গল্প হয়ে ওঠে। তোমরা খেয়াল করে দেখবে যে একই গল্প বা একই ঘটনা যখন কোনো মানুষ যার বলার দক্ষতা অনেক ভালো, খুব রস সঞ্চিত করে, রসমণ্ডিত করে সে যখন একটা গল্প বলে বা সেই ঘটনাটা ব্যাখ্যা করে, বর্ণনা করে, অনেকেই সেটা খুব আগ্রহ নিয়ে শোনে। আবার একই গল্প বা একই ঘটনায় হয়তো তুমি ব্যাখ্যা করছো বা যে কেউ ব্যাখ্যা করছো, তুমি সেভাবে ঠিক শৈল্পিক ভাবে বর্ণনা করতে পারছো না, তোমার কথা সে হয়তো সেইভাবে লোকজন আগ্রহ নিয়ে শুনছে। যাই হোক, সেই কথার পরে কথা সাজিয়ে বলা, হ্যাঁ, কথার পরে কথা সাজিয়ে ভাব বিনিময় যে করা, সেটাই হচ্ছে আসলে জীবনের কথাগুলো, জীবনের ভাবগুলো আমরা অন্যের সাথে বিনিময় করি। এই যে গল্প লেখা, গল্প বলার, গল্প শোনা, এগুলো মূলত আসলে মানুষের চিন্তার যে বিনিময়, সেই চিন্তার বিনিময়, ভাবের বিনিময়, জীবনের কথার বিনিময়, সেগুলো মূলত এই গল্পের মাধ্যমে আমরা করে থাকি। এবং এগুলোর মধ্য দিয়ে আমরা মানুষকে, মানুষের সাথে মানুষ, মানুষের যে আহ মিলন, মানুষের যে মিথস্ক্রিয়া, মানুষের যে চিন্তার মধ্যে যে সাংস্কৃতিক রুচির বিভিন্ন বিনিময় ঘটে। এবং আমরা দেখবো যে আমরা আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে, এবং এগুলোকে আমরা কি করি, এগুলোকে যখন একজন গল্পকার লিখেন, তিনি সেটাকে আহ অনেকটা বাস্তব রূপ দান করেন, শিল্প সত্যে পরিণত করেন, এবং আমাদের জীবনের অনুভূতিকে সেটা স্পর্শ করে যায়। সেই অনুভূতিটা ভাষা হয়ে ওঠে, সজীব সক্রিয় হয়ে ওঠে। এবং সেটাই হচ্ছে এই যে ব্যক্তি মানুষের, একজন মানুষের তার চিন্তার
ভাব চিন্তার, অনুভূতি, উপলব্ধির শিল্পময় যে প্রকাশ, সেটাই আসলে গল্প। আমরা দেখব যে গল্পের বিবর্তন কোত্থেকে আসছে। আমরা দেখব খুব খুব প্রাচীনকালে মানুষ সেভাবে খেয়াল করে দেখো যে একটা সময় মানুষ অবসর সময়ে জানলার দিকে তাকিয়ে থাকতো, তাকিয়ে সে হয়তো আহ বাইরের প্রকৃতিকে অবলোকন করতো, দেখতো, দৃশ্যই দেখতো, চুপচাপ বসে হয়তো একটা সময়। এটাই ছিল তার একটা অবসর সময় কাটানোর শিল্প। সেই প্রক্রিয়াটা খেয়াল করে দেখো, একটা সময় সেই জায়গাটা দখল করে নিল। মানুষ তখন গল্প শুনলো, কবিগান শুনলো, কোন একজন হয়তো গল্প বর্ণনা সেটা শুনলো। এগুলা করতে করতে একটা সময় আসলো সেই যাত্রার মতো বিষয়। যাত্রা মানুষ দেখতো, অবসর বিনোদন করতো। আসলো নাটক। আহ নাটক, তার পরবর্তী সময় আমরা দেখবো যে সেই নাটক, মঞ্চ নাটক, এরপরে আমরা দেখলাম একটা সময় আসলো বায়োস্কোপ। হ্যাঁ, সেই ছবির পরে ছবি সাজিয়ে সেই বায়োস্কোপ মানুষ দেখতে লাগলো। এরপরে আমরা দেখবো যে সেই ছবির পরে ছবিগুলো সাজিয়ে যে বায়োস্কোপের একটা অনেকটা গল্পের মতো হয়ে গেল, সেগুলো আমরা ছোটবেলা দেখেছি। আমি জানি না তোমাদের সেই তোমরা পেয়েছো কিনা সেরকম বায়োস্কোপ। আমরাও খুব বেশি পাইনি, দু একবার দেখেছিলাম মেলাতে। তো এগুলো একসময় বিবর্তিত হতে হতে একটা সময় আসলো সেই আজকের যুগের টিভি বা টেলিভিশন আমরা যেটাকে বলছি। সেই টেলিভিশন একটা সময় মানুষ এখন আবার বললো যেটা বোকা বাক্স। তো আজকে আরো অনেক জায়গায় মানে বিস্তৃত করে গেছে। খেয়াল করে মানুষ কিভাবে বিস্তৃত, গল্প একই রকম, মানুষ তার সুখ দুঃখের কথা, জীবনের কথা, তার জীবনের বিভিন্ন বিষয়ের কথা মানুষ আহ বলতে থাকলো লোকজনের কাছে শৈল্পিকভাবে। সেই কথাগুলো হয়তো আজকের দিনের কোনো একটা ঘটনা, হাজার হাজার বছর আগের কথা আমি বলছি, কোনো একটা ঘটনা, কোনো একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, কাহিনী, সেগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেটা ছড়িয়ে পড়লো লোক কথার মানে আদলে, মানে লোকের মুখে মুখে, মানে আজকের মতো তো আর লিখিত ভাবে সেরকম ছিল না। সেই জায়গায় মানুষ লোকের মুখে মুখে, মানুষের মুখে মুখে সেগুলো ছড়িয়ে পড়লো। একটা সময় হয়তো সেটা আরেকজন হয়তো আরেকটু শৈল্পিক ভাবে, আরেকটু তার কল্পনার মিছিল ঘটিয়ে সেখানে তার নিজের অনুভূতিকে জারিত করে সেটা সে বর্ণনা করবে। সেগুলি আমরা পরবর্তী সময়ে এসে রূপকথা হিসেবে পাই। এবং আমরা দেখবো অনেক পুরাণ কাহিনী আমরা যেগুলোকে বলছি, মাইথোলজি যেগুলোকে বলছি, সেইগুলো কিন্তু এরকম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া, মানুষের মুখে মুখে প্রচারিত হওয়া, বিবর্তিত হওয়া, সেই গল্পগুলোই পরবর্তী সময়ে এসে আমরা এই গল্প হিসেবে পাই। তো আমরা দেখবো মানুষের ব্যক্তি, মানুষের জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনেক ধরনের ঘটনা, অনেক ধরনের কাহিনী, অনেক ধরনের বিষয় আমাদের অনুভূতিকে নাড়া দিয়ে উঠে, তাই না? আমাদের জীবনের সুখ আছে, দুঃখ আছে, আবেগ আছে, সেইগুলো আমরা অনেক সময় রসময় করে, মানে শৈল্পিক ভাবে অন্যের কাছে নিয়ে যেতে চাই। আমার কথাগুলোকে, আমি যে যন্ত্রণার জারিত হচ্ছি, যে কষ্টে জারিত হচ্ছি, সেগুলো আমি পৌঁছে দিতে চাই অন্যের কাছে, তাই না? বা আমার কোনো সুখের কথা, আমার খুব আনন্দের কথা, সেটাও আমি অন্যের কাছে পৌঁছে দিতে চাই। এই যে পৌঁছে দেওয়ার বিষয়, বা যে কোনো একটা ঘটনা দেখে আমি খুব আলোড়িত হয়েছি, সেটা আমি অন্যের কাছে পৌঁছে দিতে চাই। এই মাধ্যম হিসাবে মানুষের গল্প বলা, গল্প লেখা, সেটা তো ইদানিংকার ব্যাপার, সেই লেখার অভ্যাস করি। তাহলে তোমাদের জন্য একজন যিনি গল্প লেখা সবে লিখতে শুরু করেছেন, শিখতে শুরু করেছেন, তিনি কিভাবে সেটাকে লিখবেন, এটা হচ্ছে কি প্রশ্ন। তো আমরা দেখবো রূপকথার গল্প, যে আগে যে কথাগুলো বলেছিলাম, আরব্য রজনীর গল্প, গ্রিক পুরাণের গল্প, রামায়ণ মহাভারতের গল্প, নীতির গল্প, নীতি কথার গল্প, ঈশপের গল্প, বৌদ্ধ জাতকের গল্প, কথামৃতের গল্প, এরকম অনেক আমরা গল্প পাই। এখানে এই রূপকথার গল্প ছাড়া বাকি যেগুলো আছে প্রায় সবগুলোই আসলে মূলত নীতি কথাকে প্রচার করার জন্য, সেটা কাহিনী চরিত্র যাই হোক না কেন, ভিন্ন ভিন্ন হোক, মূলত মানুষের মধ্যে, মানুষের কাছে নীতিকথা প্রচার করার জন্যই এগুলো লিখিত হয়েছে। পরবর্তী সময়ে এসে আমরা দেখবো আধুনিক যুগে এসে যে মানুষ আসলে আধুনিক যুগের একটা প্রধানতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিবাদ। মানুষ খুব ইলজিক্যাল, ইরেশনালি কোনো কিছু মেনে নিতে চায় না, সে সবকিছুকেই তার যুক্তির ধারা সে যাচাই করে নিতে চায়। ফলে মানুষের কাছে সেই রূপকথার সেই গল্পগুলো, নিছক রূপকথার গল্প, নিছক কল্পনা বিলাসিতা মানুষের কাছে এসে আর সেই রকম ঠিক আগের মতো করে
মানুষের কাছে সেরকম আর জনপ্রিয় হয়ে উঠলো না। খেয়াল করে দেখো, শিশুদের কাছে এখনো সেই রূপকথার গল্প যদি তুমি বলো তাহলে তার কাছে ভালো লাগবে, কিন্তু মানুষ যখন তার বাস্তব জ্ঞান এবং সেই যুক্তিবাদিতা দ্বারা তার সেই যদি সে একটা গল্পটাকে বিচার করতে যায়, তখন কিন্তু সেটা তার আর ভালো লাগবে না। মানুষের মধ্যে সেই যুক্তিবাদ আধুনিক যুগে এসে যখন যুক্তিবাদ মানুষের মধ্যে যত যুক্তিবাদী হয়ে উঠলো, মানুষের মিথ্যা মুখ সেগুলা কেটে গেল। ফলে মানুষ কি হয়ে উঠলো? মানুষ বাস্তববাদী হয়ে উঠলো। ফলে আমরা দেখবো শিল্প সাহিত্যে গল্পে সেরকম বাস্তব ঘটনাকে বাস্তব জীবনকে প্রতিফলিত করছে। ফলে আমরা গল্পের সেই সত্যটা আমরা দেখব, সেই বাস্তব সত্য। সেখানে পাঠক বাস্তব শহর মানে সত্যের সাথে যদি একেবারেই কোনো ধরনের মিল না থাকে, তাহলে আসলে সেটা মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠে না। হ্যাঁ, কিন্তু আমরা বলবো যে কেবল বাস্তব ঘটনাকে হুবহু যদি আমরা বর্ণনা করি, তবে কি সেটা আমরা বলতে পারি যে সেটা একটা গল্প? নিশ্চয়ই না। কেবল বাস্তব ঘটনাকে ঠিক যেমন ভাবে ঘটেছে বা যেমন ভাবে একটা ঘটনা, সেই ঘটনাকে আমি যদি ব্যাখ্যা করি, আমি যদি বর্ণনা করি, সেটা আসলে গল্প হয়ে উঠবে না। কারণ বাস্তব ঘটনাকে বর্ণনা করা এটা একটা রিপোর্টিং, অনেকটা সংবাদপত্রের প্রকাশিত খবরের মতো। সংবাদপত্রের প্রকাশিত খবর কখনোই সেটা গল্প হতে পারে না, সেটা বাস্তব সত্য এবং সেই বাস্তব সত্যের বর্ণনা। তাহলে আমরা দেখলাম কি, যে কেবল বাস্তব সত্যের বা বাস্তব ঘটনার বর্ণনা কখনো গল্প হয়ে ওঠে না। তাকে কি করতে হয়? সেই কাহিনীর সাথে কল্পনার মিশেল থাকতে হয়, লেখকের নিজের জীবনের অনুভূতির প্রকাশ থাকতে হয়, দৃষ্টিভঙ্গির একটা প্রকাশ সেখানে ঘটে। মানে তার অনুভূতির রসে জারিত হয়ে তিনি তার কল্পনাকে সেখানে প্রয়োগ করে তিনি সেটাকে বাস্তব ঘটনাকে গল্পে রূপান্তরিত করেন, এবং আমাদের কাছে সেটা রস উত্তীর্ণ হয়ে ওঠে এবং আমরা সেই গল্পের রস গ্রহণ করি। গল্প পড়ে আমরা আনন্দ পাই, কিংবা আমরা বেদনা কাতর হই, কিংবা কখনো আমরা যন্ত্রণায় বিদ্ধ হই। এই অর্থাৎ গল্পের রস যেমন যেভাবে তিনি সেটা রচনা করেন, আমাদের কাছে সেই রসেই আমরা জারিত হই, গল্পকার যেভাবে আমাদের কাছে নিয়ে আসেন। এখন কথা হচ্ছে, এই যে গল্প আমরা লিখবো, সেগুলোর কিছু প্যাটার্ন আছে, সেগুলো কিছু আঙ্গিক আছে, সেইভাবে সেগুলো লিখতে হয়। আবার ছোট গল্প কেমন? ছোট গল্প কতটুকু ছোট গল্প? ক্ষুদে গল্প। আমরা দেখবো যে ছোট গল্প বর্তমান সময়ে বা এই আধুনিক যুগে এসে কোনো ছোট গল্পকে ছোট গল্প বলা হচ্ছে, কোনোটাকে বড় গল্প বলা হচ্ছে। ছোট গল্পগুলোকে মানে তার বিষয় বিন্যাস, প্রকাশভঙ্গি এবং রূপ শিল্পকর্মের দিক থেকে এগুলোকে বড় গল্প এবং ছোট গল্প এভাবে বলা হচ্ছে। তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দিদি, মেজ দিদি এগুলো যদি পড়ো, এগুলোকে বড় গল্প বলা হয়, যে উপন্যাস না, আবার ঠিক ছোট গল্পও না। হ্যাঁ, তো বর্তমান সময়ে এসে আমরা দেখবো যে ছোট গল্প আরো ছোট হয়ে যাচ্ছে, এবং ছোট হতে হতে সেটাকে বলা হচ্ছে অনুগল্প। হ্যাঁ, অনুগল্পটা এখনো পর্যন্ত এটা খুব জনপ্রিয় হয়ে উঠছে, মানে খুব ছোট আকারের। মূলত এটা অন্তর্জালে, মানে এই যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেহেতু মানুষ ওখানে খুব স্ক্রলিং করতে থাকে, হ্যাঁ, শুধু স্ক্রলিং করতেই থাকে স্ক্রিনে, সেই জায়গায় যখন একটা পৃষ্ঠা আধা পৃষ্ঠার গল্প যদি হয় খুব আহ সংক্ষেপে, হ্যাঁ, রসবহুল, শৈল্পিক, খুব আধা পৃষ্ঠার এক পৃষ্ঠা, সেটা খুব জনপ্রিয় হয়ে উঠছে ইদানিং। এবং আমরা যেটাকে ক্ষুদে গল্প বলছি, মূলত আসলে তা হয়ে যাচ্ছে অনুগল্পের মতো, মানে ছোট গল্পের ছোট সংস্করণ অনুগল্প। যাই হোক, তো ক্ষুদে গল্পই বলি, অনুগল্পই বলি, আসলে এগুলো ছোট গল্পই আমরা বলতে পারি, এখন বড় গল্প না, ছোট গল্প। এখানে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সহজ কথা যায় না বলা সহজে, ঠিক নিজের সহজ কথাটা, জীবনের সহজ কথাটা সহজভাবে বলা, সেই সহজ কথাটা সহজভাবে বলাটাই হচ্ছে সবচেয়ে কঠিন। এই সহজ কথাটাকে সহজভাবে বলার প্রচেষ্টাই হচ্ছে, আমি বলবো যে ক্ষুদে গল্প লেখার প্রচেষ্টা বা ক্ষুদে গল্প লেখাই। আমরা যেটা ক্ষুদে গল্প লিখন বলছি, সেই সহজ কথাটা সহজভাবে বলাকেই আমরা ক্ষুদে গল্প লেখা বলছি। কেমন? আচ্ছা, তো আমি বোধহয় পিছনে চলে, ছোট গল্প কেবল কি আয়তনের দিক থেকে ছোট? নিশ্চয়ই না। এটা কাহিনীও খুব ছোট থাকে, ভাবের একমুখী, মানে ভাবের উপন্যাসে যেরকম আমরা দেখি
বিচিত্র কাহিনীর মানে বেশ বিস্তার থাকে, অনেকগুলো চরিত্র থাকে এবং বিশাল একটা পটভূমি থাকে। আমরা ছোট গল্পে সেরকম কিছু দেখবো না। এখানে দেখবো ঠিক অখণ্ড একটা প্রবাহ, গুরুতম ব্যঞ্জনা, খুব ছোট্ট একটা ঘটনার একটা অনুভূতির প্রকাশ সেখানে। রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে তার ছোট গল্প কেমন হবে সেটা নিয়ে তার একটা লেখা আছে। আমি খুব কয়েকটা লাইন সেখানে দিয়েছি যে, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। ফলে ছোট গল্প এমনই, যেটা শুরু হয়ে যখন শেষ হয় মনে হয় আহা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এখানে একটি উপমা, উৎপ্রেক্ষা, ঘটনার ঘনঘটা বা অনেক ঘটনাবহুল সেটা না। এখানে তত্ত্ব উপদেশ থাকে না এবং একটা অতৃপ্তি থেকে যায়, একটা পাঠকের একটা অতৃপ্তি থেকে যায় যে একেবারে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমাদের সেরকম পাঠককে সেই জায়গায় দাঁড় করিয়ে দেয় ছোট গল্পগুলো। হ্যাঁ, আমি একেবারেই শেষে একটা একটা গল্প আমি দিয়েছি এখানে, তোমরা পড়বে এবং আমি পড়বো সেখানে। তো একটা গল্প দিয়েছি, আমরা দেখব যে একেবারে আধা পৃষ্ঠার একটা গল্প, খুব ছোট্ট গল্প। তো পড়ে মনে হবে অনেক কথাই বলা হয়ে যায়, মানে 8-10 লাইনের একটা গল্প, কিন্তু অনেক কথা সেখানে আসলে আমরা পেয়ে যাব। তো ছোট গল্প হচ্ছে সেরকমই, যে শেষ হয়ে যাওয়ার পরে মনে হবে শেষ হলো না, কেমন একটা অতৃপ্তি থেকে যাবে, আকাঙ্ক্ষা থেকে যাবে, তাই না? তো আমরা দেখব যে একজন ব্যক্তি মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ, তার জীবনের ঘটনা, মানব জীবন মানে টোটাল মানব জীবন যেটা, সেই জীবনের কোনো একটা অংশ, কোনো একটা ঘটনা বা কাহিনী, এটাকে আমরা যখন পরিস্ফুট করি, ওরাই হচ্ছে আসলে খুদে গল্পের কাজ। আমাদের প্রাত্যহিক জীবনের সাধারণ কথা থেকে গল্পের পার্থক্য আসলে কোথায়? ঠিক আমাদের জীবনের অনেক, যে আমাদের দৈনন্দিন জীবনের অনেকগুলো ঘটনা ঘটে থাকে, কিন্তু দেখবা যে আমাদের জীবনে প্রত্যেকের জীবনেই কিন্তু এক একটা না, অজস্র অসংখ্য গল্পের সমষ্টি হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন। প্রত্যেকটা মানুষের জীবনই হচ্ছে এক একটা উপন্যাস, এটা এক একটা বৃহৎ উপন্যাস প্রত্যেকটা মানুষের। সেই উপন্যাসগুলো কোথাও ট্র্যাজেডি, কোথাও হচ্ছে ট্র্যাজেডি না খুব আনন্দদায়ক, হ্যাঁ, সেরকম হয়ে থাকে। এক একজন মানুষের জীবন এক এক রকম হয়ে থাকে, খুব মহৎ হয়ে থাকে, আবার খুব বেদনাদায়ক হয়ে থাকে, কিংবা একেবারেই অনেক সময় যেটা বলা হয় যে ঘোলা জলের ডোবা, যেখানে আসলে স্রোত নাই, যেখানে আসলে খুব আলোড়ন নাই, এরকম একটা ডোবা যেরকম, সেখানে কোনো কিছুই নাই, বড় মাছও নাই, কিছু না, ছোটখাটো, এরকম অনেকের জীবন ঠিক সেরকম বয়ে যাওয়ার মতো, একদম স্রোতহীন নদীর মতো বা ঘোলা জলের ডোবার মতো। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে ধার করা কথা আমার। তো ঘোলা জলের ডোবার মতো, সেখানে ঠিক তরঙ্গ উঠে না, আবার সেখানে খুব সংকটও নাই, আবার সেখানে খুব উচ্ছ্বাসও নাই, আনন্দও নাই। সেরকম জীবনও বেশিরভাগ মানুষ সেরকম জীবনই কাটিয়ে দেয়। বেশিরভাগ মানুষ আমাদের এখানে এইরকম জীবন কাটিয়ে দেয়, ফলে সেগুলো গল্প হয়ে ওঠে না, সেগুলো উপন্যাস হয়ে ওঠে না। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু অনেকগুলো গল্প থাকে, অনেকগুলো গল্পের সমষ্টি থাকে। কেন বলছি? কারণ ছোট গল্পগুলো হচ্ছে মানুষের জীবনের খুব ছোট ছোট ঘটনাগুলোকেই, কিন্তু তার অনুভূতিগুলো থাকে বৃহৎ, অনুভূতিগুলো থাকে অনেক বিস্তৃত, অনেক অনেক বেশি টাচি। হ্যাঁ, তো হইতে পারে সেগুলোই গল্প হয়ে ওঠে, যেগুলো অন্যের কাছে আকর্ষণীয়, অন্যের কাছে মানে ঠিক আমার কথাটাই অন্যকে আলোড়িত করে তুলতে পারে, সেগুলোই আসলে গল্প হয়ে উঠতে পারে। কারণ আমরা একটা কথা শুনি যে দুঃখী বুঝে দুঃখের বেদন, তাই না? দুঃখী বুঝে দুঃখের ভজন, সুখী বুঝে সুখের বেদন। তো অন্য আরেকজনের কাছে আমার গল্পটা কেন গল্প হয়ে উঠবে, এটা হলো কথা। আসলে অন্য আরেকজনের কাছে আমার গল্পটা তখনই গল্প হয়ে উঠবে যখন আমার কথাটা তার কথা হয়ে উঠবে, আমার কথাটা কে সে নিজের কথা ভাবতে পারবে, তাই না? সেই অনুভূতিতে সে জারিত হবে, তখনই সেটা আসলে গল্প হয়ে উঠবে বা অন্যের কাছেও সেটা আকর্ষণীয় এবং মনোগ্রাহী হয়ে উঠবে। আমরা দেখব যে সেই সাধারণ কথার সাথে গল্পের পার্থক্য সেটা কোথায়। আমরা যখন একটা গল্প লেখা শুরু করবো, আমরা প্রথমে একটা কাহিনী বা ঘটনাকে কল্পনা করে নেবো যে কেমন হতে পারে। গল্পের শুরু, তার বিস্তার এবং শেষ, সমাপ্তি, এটা আমাদের প্রথমে ভেবে নিতে হবে, তাই না?
এবং গল্প লেখার জন্য আসলে ঠিক একেবারে ব্যাকরণ আছে এরকম যে এভাবে লিখতে হবে তা নয়। কারণ আমরা যখন বিভিন্ন গল্পাকারের বিভিন্ন লেখকের গল্প পড়বো দেখবো ঠিক এক একজনের লেখার স্টাইল, এক একজনের লেখার বিষয় এক এক রকম, তাই না? যে ম্যাক্সিম গোর্কির গল্প পড়ো তোমার কাছে একরকম মনে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়ো তোমার কাছে একরকম মনে করবে, তুমি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের গল্প পড়ো সেখানে তুমি এক ধরনের গল্প পাবে, তুমি সাদাত হোসেন হাসান মান্টোর গল্প পড়ো সেখানে এক ধরনের তুমি গল্প পাবে, তুমি শরৎচন্দ্রের গল্প পড়ো সেখানে এক ধরনের গল্প। বলে আমরা দেখবো যে এক একটা গল্প এক এক ধরনের, কিন্তু তারপরও কিছু বিষয় আসলে থেকেই যায়, কমন কিছু বিষয় যেগুলো আমরা গল্পের উপাদান বলে ধরে নিতে পারি। সেটা কিরকম? যে আমরা যে কোনো গল্পতেই একটা কাহিনী দেখবো, ছোট হোক বড় হোক যেমনি হোক, একটা যে কোনো একটা গল্পের একটা উপাদান সেটা হচ্ছে তার কাহিনী। যে কোনো গল্পতেই আমরা একটা কাহিনী দেখবো, ঘটনার বিন্যাস দেখবো বা পরিবেশ রচনা দেখবো। কারণ যে কোনো একটা কাহিনী যখন আমি বর্ণনা করব তখন একটা পরিবেশের বর্ণনাও থাকে বা ডিটেইলস যেটাকে আমরা বলি, সেটা ঘটনার বিন্যাস থাকে, বিস্তার থাকে। সেই ঘটনার বিন্যাস এবং বিস্তার সেটা হতে পারে যে ধরো একটা গ্রামীণ পরিবেশে সেই ঘটনা, এই গ্রামীণ পরিবেশে যদি একটা ঘটনা হয় সেই পরিবেশের কিছু বর্ণনা থাকে, ঠিক এত বিস্তৃত বর্ণনা না থাকলেও কিছু বর্ণনা থাকে, আমরা বুঝতে পারি এটা আসলে কোথাকার ঘটনা, কোন প্রেক্ষাপটের রচনা সেটা আমরা বুঝতে পারি। সেখানে চরিত্র থাকে, অনেক সময় চরিত্র নিজে সেটা বর্ণনা করে, তাই না? অনেক সময় সেটা নিজে না বর্ণনা করে না, তারপরে সেখানে একটা চরিত্র অবশ্যই থাকে, তাই না? যত ছোট গল্পই হোক সেখানে চরিত্র থাকে, থাকে সংলাপ, তাই না? স্বগত উক্তিও থাকে অনেক সময় নিজেই যখন বর্ণনা করছে, এবং তার ভাষা এবং রচনা শৈলী খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে একটা গল্পের তার ভাষা এবং রচনার শৈলী কিন্তু কেবল আমাদের কাছে গল্পটাকে মনোগ্রাহী করে তুলতে পারে। কেমন? আমরা কি দেখলাম? সেই ব্যক্তি জীবন হোক আর মানব জীবনই হোক, সেখানে আমরা গল্প যদি হয়ে উঠতে হয় সেটার মধ্যে কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে কিছু উপাদান থাকে, যে তার কাহিনী, ঘটনার বিন্যাস, পরিবেশ রচনা, চরিত্র সৃষ্টি, সংলাপ, ভাষা রচনা শৈলী। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা এত কথা বললাম যে খুদে গল্প লিখন, মূল বিষয় হচ্ছে খুদে গল্প আমরা কিভাবে লিখব। খুদে গল্প লিখন তোমাদের হয়তো সবাই গল্পকার হয়ে উঠবে না, এটা খুবই স্বাভাবিক, সবাই সবকিছু হয়ে উঠে না। 1000 জনে একজন গল্পকার হয়ে উঠে, 100 জনে একজন হয়তো গল্প লিখে, এবং সেগুলোই হয়তো সবার সার্থক হয়ে ওঠে না, সবার গল্প বলা হয়ে ওঠে না। আমরা কেবল বেশিরভাগ মানুষই হচ্ছে পাঠক, কিংবা বেশিরভাগ মানুষই হচ্ছে শ্রোতা। অনেক ভালো একজন পাঠক ও দরকার আছে, যে খুব ভালো একজন পাঠক খুব ভালো একজন গল্পকার সৃষ্টি করতে পারেন। মানে অনেকজন ভালো পাঠক অনেক মানে একজন হলেও একটা গল্পনার সৃষ্টি করতে পারে। যাই হোক, তো বলছিলাম সবাই আমরা হয়তো গল্পকার হই না, কিন্তু আমরা অনেকেই গল্প পাঠক হয়ে উঠি, অনেকে শ্রোতা হয়ে উঠি। এই যে শ্রোতা হয়ে ওঠা, পাঠক হয়ে ওঠা, সে যাই হোক, আমাদের মধ্যে সে পাঠ গল্প লেখার মধ্য দিয়ে এক ধরনের সংবেদনশীলতা তৈরি হয়, যেটা আমাদের জীবনের জন্য খুবই খুবই প্রয়োজনীয়। তো আমি যেটা বললাম, তোমাদের পরীক্ষার খাতায় অনেক সময়, এটা হলো ব্যক্তি জীবনের একটা বিষয়, পরীক্ষার খাতায় একটা বিষয়। পরীক্ষার খাতায় কি, যে পরীক্ষার খাতায়ও আমাদের গল্প লিখতে হয়, খুদে গল্প লিখতে হয়। সেটা অনেক সময় তোমাদের, অনেক সময় না, পরীক্ষার খাতায় সাধারণত তোমাদের বিষয় দেওয়া হয়, মানে ঠিক এই বিষয় নিয়ে তুমি গল্প লিখো। তো ধরো একটা যে কোনো একটা গল্প আহ হতে পারে যে কোনো একটা নাম, যেমন হাসান, রাইট, করিম, জমির, এরকম একটা নাম দিয়ে হতে পারে, সাবিনা, এরকম একটা নাম দেওয়া হতে পারে, রুমি, জমি, ওকে। তো একটা নাম ধরো দিয়ে দিল, যে কোনো একটা নাম, সেই নাম একটা নাম, যে কোনো একটা নাম দিয়ে দেওয়ার পরে সেটা দিয়ে এক একজন এক এক রকম গল্প লিখতে পারে। এটা কোনো বিষয় না, কারণ একটা মানুষ, সে মানুষের গল্প কেমন হবে সেটা সেটা সবার কাছে তো সমান হবে না, নিশ্চয়ই সমান হবে না। তো সেটাও হতে পারে, কারণ যদি চরিত্র প্রধান থাকে, অর্থাৎ গল্পের চরিত্রই যদি প্রধান থাকে, অর্থাৎ তাকে দ্বারাই যদি গল্পটা আলোড়িত হয়, তাহলে সেটা আমরা দেখব যে সেটা চরিত্র প্রধান বা নাম থাকে। আমরা আরো দেখব যে কিছু কাহিনী প্রধান থাকে, যদি কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হয় তাহলে অনেক সময় সেটা থাকে। অনেক সময় পুরো
গল্পের যে নির্যাস সার সেটার দ্বারা অনেক সময় গল্পের নাম হয়ে থাকে, যে কোনো ভাবে নাম হতে পারে। নামটা গুরুত্ব আছে, আবার গুরুত্ব আছে তোমাদের জন্য এই কারণে, যেহেতু তোমাদের একটা শিরোনাম দেওয়া থাকে, তোমাদের গল্প লেখার জন্য একটা শিরোনাম দেওয়া থাকে, সেই জায়গা থেকে নামের অবশ্যই গুরুত্ব আছে। কেন আছে? কারণ সেই শিরোনামকে কেন্দ্র করে তুমি গল্প লিখো। তো আমি বলছিলাম সেই গল্পটা যে সবার একই রকম হবে নিশ্চয়ই তা না। একই নামে অসংখ্য গল্পকার গল্প লিখেছেন, একই নামের গল্প অনেকেই লিখেছেন, একই নামের উপন্যাস অনেকেই লিখেছেন। আমরা দেখব মা বা মাদার এই গল্প নিয়ে পৃথিবীর অনেক উপন্যাস, খুব সার্থক উপন্যাস লিখেছেন। আমাদের দেশেই জননী লিখেছেন শওকত ওসমান, মা লিখেছেন আনিসুল হক, ম্যাক্সিম গুরকির বিখ্যাত মা উপন্যাস, এরকম আমরা দেখবো অনেকেই লিখেছেন। তো একই নামে এক একজন এক এক রকম গল্প লিখছেন, কারণ এক একজনের অনুভূতি এক এক রকম, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম, সেই জন্য একই রকম গল্প হবে না। তো একই শিরোনামের ভিন্ন ভিন্ন গল্প হয়ে উঠতে পারে, তাই না? তো তোমাদের যে শিরোনামেই থাকুক তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে, এবং গল্প যাতে গল্প হয়ে ওঠে। গল্প আসলে খুব কেবল ডেসক্রিপশন না। কেমন? যেমন ধরো থাকলো গল্পের বিষয় হচ্ছে চোর, তো সেটা কেবল একটা বিষয়ের বা সুখ বা দুঃখ যে কোনো বিষয়ে থাকতে পারে, রাইট? আমরা জানি না কোন বিষয়টা। তো যে বিষয়ই থাকুক, গল্পের বিষয় যেটাই হোক, প্রশ্ন হচ্ছে সেটা আমরা আমাদের মতো করে, আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে, আমার দক্ষতা থেকে আমি এই যে জানলাম গল্প কিভাবে লিখতে হয়, যদ্দূর বা গল্পের বিবর্তন, গল্প কেমন বা কি, সেটা থেকে আমি আমার গল্প সেভাবেই রচনা করব। আমি এখন একটা গল্প তোমাদের এখানে স্ক্রিনে দেয়া আছে, এই গল্পটা দেখো, এক পৃষ্ঠাও হবে না, তাই না? আমরা এখানে একটু বড় ফ্রন্টে লিখেছি স্লাইড করতে গিয়ে, কেরামতি, রাইট? গল্পটার নাম হচ্ছে কেরামতি। এই গল্পটা পড়লে বা গল্পটা জানলে আমরা অনেক বিষয় বুঝতে পারবো, কিছুটা গল্পের ধারণা পেয়ে যাবো। এটা মূলত সাদাত হাসান মান্টো এই গল্পগুলো, এরকম ছোট ছোট গল্পগুলো তিনি দেশভাগের পরবর্তী সময়ে, অর্থাৎ তিনি ছিলেন বোম্বেতে, তার দেশভাগের পরে তিনি পাকিস্তানের লাহোরে চলে যান, সেখানেই থাকেন, কিন্তু তার স্বাভাবিক তার পরিচিত জায়গা বোম্বে, নিজের স্বদেশ বা মাতৃভূমি ত্যাগ করার যে যন্ত্রণা, সেটা যে ত্যাগ করেছে কেবল সেই জানে এটার যন্ত্রণা কেমন। তো সেখানে তিনি পত্রিকার অফিসে, যেখানে যেগুলিতে আগে গল্প টল্প লিখতেন, টুকটাক জমা দিতেন, তাদের কাছে টাকা চাইতেন, তারা বলতেন একটা কিছু লিখে দিয়ে যাও। তখন সেই কখনো 2 লাইন 4 লাইন 5 লাইন 10 লাইনের গল্প তিনি লিখেছেন। সেই গল্পগুলোর মধ্যেই একটা মূলত দেশভাগের পরে এবং দেশভাগের সময়ের সেই যন্ত্রণাবিদ্ধ সময়ের কথা আর গল্পগুলোতে উঠে আসছে। আমরা একটু পড়বো। লুট করা মাল উদ্ধার করতে পুলিশ তল্লাশি শুরু করলো। লোকজন ভয় পেয়ে লুট করা মাল, আমাদের সময়ের দিচ্ছে, যেটা বলছিলাম, লোকজন ভয় পেয়ে লুট করা মাল বাইরে ফেলে আসতে লাগলো। কেউ কেউ তো পুলিশের হয়রানির থেকে বাঁচার জন্য নিজেদের মালপত্র বাইরে ফেলে দিল। মানে ভয় পেয়ে যা নিজের ছিল সেগুলো, যেটা লুট করেছে তাও তো ফেলে দিয়েছে, যেটা নিজের ছিল সেটাও ফেলে দিয়েছে। বাবা, পুলিশের হয়রানি থেকে দরকার নেই, হ্যাঁ, বাঘে চলে একগার পুলিশে চলে 18 গা, এটা কথা আছে। এর মধ্যে একজন খুব ঝামেলায় পড়ে গেল। তার কাছে মুদি দোকান থেকে লুট করে আনা 2 বস্তা চিনি ছিল। এর মধ্যে 1 বস্তা সে রাতের অন্ধকারে কোন রকমে পাশের কুয়ায় ফেলে দিল। কুয়া, ওই যে জল তুলে, আগের মানুষ তো এরকম টিউবওয়েল আমরা যেটাকে বলছি সেরকম ছিল না, কুয়া ছিল। সে কুয়াতে পানি জমা থাকতো এবং সেখান থেকে মানুষ পানি পান করতো বা দৈনন্দিন প্রয়োজন মেটাতো। দ্বিতীয় বস্তা, 1 বস্তা সে ফেলে দিল, আরেক বস্তা ফেলতে গিয়ে সে নিজেই বস্তার সাথে কুয়ার ভিতরে পড়ে গেল। তাহলে এই চিনির বস্তা এবং তার পড়ার শব্দ, খুব সেই কুয়ার পানিতে যখন পড়লো একটা প্রচন্ড শব্দ হলো। সেই শব্দ শুনে অনেক পাড়ার লোকজন ওই শব্দ শুনে ঘুম থেকে উঠে গেল এবং তারা কুয়ায় দড়ি ফেললো এবং 2 জন জোয়ান ধরনের মানুষ ছেলে, তারা কুয়ায় নেমে সেই লোকটাকে তারা তুলে নিয়ে আসলো এবং কয়েক ঘন্টা পরে এই লোকটা মারা গেল। কেমন? পরের দিন থেকে যখন মানুষজন সেই কুয়াতে জল তুলতে লাগলো, সেই জল তোলার পরে দেখলো কুয়ার পানি হচ্ছে মিষ্টি। মানুষ তো অবাক হয়ে গেল, কুয়ার পানি মিষ্টি। এবং সেই রাতে যেদিন সে মারা গেল, মানে পরের দিন তো মারা গেল কয়েক ঘন্টা, সেই দিন
যেদিন জল তোলা শুরু করলো মানুষ এবং পানি মিষ্টি, এবং এই লোকটা মারা যাওয়ার পরে, কুয়াতে মারা যাওয়ার পরে কুয়ার জল হচ্ছে মিষ্টি, এই প্রচারটা হয়ে গেল। এবং মানুষজন সে রাতেই তার কবরে কি করলো, বাতি জ্বালাতে শুরু করে দিল। দেখো খুব ছোট গল্প, খুব ছোট গল্প, কয়েক লাইনের গল্প, কিন্তু অনেকগুলো কথা সেখানে কিন্তু সেই সাদাত হোসেন মান্টো যা বলার তিনি বলে দিয়েছেন। বেশি কিছু বলার দরকার নাই, খুব ছোট্ট কয়েকটা কথাই কিন্তু সেখানে তার জীবনের বা ওই সময়কার ছোট ছোট ঘটনাগুলোর সেই দেশ বিভাগের সময় সেই লুটপাট, আমরা জানি দেশ বিভাগের ফলে বিশেষ করে পাঞ্জাব এবং বাংলা অঞ্চলে সেই হিন্দু মুসলিম দাঙ্গা এবং সেখান থেকে মানুষের দেশ ত্যাগ করা, সেই ত্যাগ করার ফলে লুটপাটের কাহিনী, সেই লুটপাটের পরবর্তী সময়ের যে বিষয়টা তিনি নিজের চোখে অবলোকন করেছিলেন, সেগুলো থেকে এই নাটকীয় সে কথাগুলো সেই গল্পাকারে তিনি বর্ণনা করেছেন। আজকে আমরা এখানেই শেষ করব। আমরা আমাদের গল্পগুলো যে শিরোনামই থাকুক নিজের মতো করে সহজভাবে প্রাঞ্জল ভাষায়, প্রাঞ্জল ভাষায় সহজ করে আমরা সেই গল্পগুলো লিখবো এবং তার যে উপাদানগুলো কথা বর্ণনা করা হয়েছে সেরকম বিষয়গুলো আমাদের দৃষ্টি থাকবে। কেমন? এই হলো গিয়ে আমাদের খুদে গল্প লিখন বিষয়ক পার্ট। আজকে আমরা এখানেই শেষ করব। কেমন? তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক পরবে, অবহেলা করার কোনো সুযোগ নাই। কেমন? সবাই ভালো থাকবে। আজকে এখানে শেষ করলাম।